শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। 2018 সালে ডিজিটাল সিকিউরিটি আইনে যারা দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন, জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 পাশের মধ্য দিয়ে তারা অব্যাহতি পেতে যাচ্ছেন। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। জানান, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025 এবং জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সাইবার সুরক্ষা আইনের ফলে এখন থেকে মেটাসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমকে আদালতের নির্দেশ মানতে হবে বলেও জানান প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী। ডিএসএ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিভিন্ন ধারা, সাথে অন্য ধারাও। তো এই ধরনের প্রায় 4,500 মামলা খারিজ হয়েছে, আর শুধুমাত্র ডিএসএ রিলেটেড প্রায় 1400-এর কাছাকাছি ধারা খারিজ হয়ে গেছে। তো এতে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না ঠিক কতজন খালাস পেয়েছে, বাট আমরা একটা হিসাব করে দেখেছি প্রায় 95% মানুষ আপনার মুক্তি পেয়েছে। বাড়তি অর্থ অপচয় না করে একই দিন জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করা উচিত বলে মনে করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। একসাথে 2 ভোট আয়োজন করতে কমিশন সক্ষম বলেও জানান তিনি। প্রয়োজনে অভিজ্ঞদের পরামর্শ ও সহায়তা নেওয়া হবে, বাড়ানো হবে লজিস্টিক সাপোর্ট। এতে জনগণের কয়েকশো কোটি টাকা বাঁচবে বলে মনে করেন এই নির্বাচন কমিশনার। যদিও ভোটদানের সময় কারিগরি সক্ষমতা ও গণনাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। সহকর্মী লাভলি বিথির রিপোর্ট। গণমাধ্যমের বন্ধুরা যারা আছেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। তবে জাতীয় নির্বাচনের আগে নাকি একই দিনে গণভোট হবে সে সিদ্ধান্তে আসতে পারেনি দলগুলো। এমনকি নোট অফ ডিসেন্ট নিয়ে আলাদাভাবে জনরায় নেওয়া হবে কিনা সেই সিদ্ধান্তও হয়নি। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ মনে করেন, জাতির ক্রান্তি লগ্নে রাজনৈতিক দলগুলো গণভোটের সিদ্ধান্ত নিলে তা বাস্তবায়ন করবে ইসি। এক্ষেত্রে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করাই যৌক্তিক বলে মনে করেন তিনি। সরকার যদি সকল পলিটিক্যাল পার্টি যদি একমত হয় যে গণভোট হবে এবং সেটা একদিনেই যদি হওয়ার কথা বলে, আমাদের তরফ থেকে আমার ভাষ্য, পার্সোনাল ভাষ্য যে সেটা সম্ভব। আমাদের মতো একটা দেশের শত শত কোটি টাকা ব্যয় করা কঠিন, শত কোটি টাকা বাঁচানোর জন্য একদিনই করা সমীচীন বলে আমি মনে করি। বিশেষজ্ঞরা বলছেন, 2 দিনে ভোট হলে অর্থ ব্যয় বাড়বে, আবার একদিনে 2টি ভোট আয়োজন করতে বাড়তি প্রস্তুতি নিতে হবে নির্বাচন কমিশনকে। বাড়াতে হবে বুথ ও ভোট কক্ষের সংখ্যা। গণনার ক্ষেত্রেও আলাদা কক্ষ ও অতিরিক্ত জনবল নিয়োগ দিতে হবে, যা ইসির জন্য চ্যালেঞ্জ হবে মনে করেন এই বিশেষজ্ঞ। কাগজের সংকটও কিন্তু এই সময় বিশাল ব্যাপার, কারণ 12-13 কোটি ভোটারের তো ব্যালট পেপারের জন্য বিশাল কাগজের প্রয়োজন হয়। এর সাথে আবার আরেকটা ব্যালট, গণভোটের ব্যালট, প্লাস ছেলে মেয়েদের বাচ্চাদের বইয়ের জন্য একটা কাগজ। প্রত্যেকটা বুথে ভোটার কমায় আনতে হবে, অথবা ভোটিং টাইম বাড়াতে হবে। ম্যান পাওয়ার, কাউন্টিং এর জন্য ম্যান পাওয়ার, 2 সেট ম্যান পাওয়ার লাগবে, আরো মানুষ লাগবে ইনভলভ করা, তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা। যদিও নির্বাচন কমিশনার রহমান এল মাসুদ বলেছেন, লজিস্টিক্স বাড়ানো কঠিন কিছু নয়, নির্বাচন কমিশনের সে সক্ষমতা রয়েছে বলে জানান তিনি। আমাদের নির্বাচন কমিশনের যারা অনেক অভিজ্ঞ কর্মকর্তা কর্মচারী আছেন, তারাও এটাকে একটা কিভাবে আরো বাড়ানো যায় কিনা, যদি বাড়াইতে হয় বাড়াবো, বুথের সংখ্যা বাড়ানো যায় বাড়াবো, কেন্দ্রের সংখ্যাও যদি আমরা মনে করি যে আমাদের বাড়ানো দরকার বাড়িয়ে দিব, সম্ভব। আপনাকে সহজ কথায় বললে হয়তো আমার লজিস্টিকে কিছু হেরফের হবে, আমি এদিক সেদিক করবো, আমার সংখ্যা কিছু বাড়াবো, বা মানে অর্থাৎ অ্যাকর্ডিং টু দা সিচুয়েশন যখন অ্যারাইজ করে তখন ওইভাবে সিদ্ধান্ত নেব। এ যাবৎ বাংলাদেশে 3টি গণভোট হয়েছে। সংবিধানের বড় ও বেশি সংখ্যক পরিবর্তনের উদ্দেশ্যে গণভোটের প্রস্তাব এটাই প্রথম। এই সমস্ত ইস্যু প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, সেজন্য গুরুত্ব সহকারে মানুষের কাছে যদি প্রচারণা যত দূর যাওয়া যায়। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষ হলেও সংখ্যাগরিষ্ঠ দলের বাইরে যাওয়ার সুযোগ নেই, শুধুমাত্র আলোচনা ছাড়া নেই উচ্চকক্ষের অন্য কোনো ক্ষমতাও। তাই প্রস্তাবিত উচ্চকক্ষ বাতিলের সুপারিশ করেছে সিপিডি। অন্যদিকে জবাবদিহিতা নিশ্চিতে উচ্চকক্ষের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। রাজনৈতিক দলগুলোর মধ্যেও আছে উচ্চকক্ষের কার্যকারিতা নিয়ে ভিন্ন মত।
তবে আইন প্রণয়নে বিলম্বের শঙ্কা থাকলেও উচ্চকক্ষের যৌক্তিকতা তুলে ধরেন অনেকেই। জনগণই সকল ক্ষমতার উৎস। রাষ্ট্রে সেই জনগণের মালিকানা নিশ্চিত হয় সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সংসদে। পরিবর্তিত পরিস্থিতিতে ঐকমত্যের ভিত্তিতে সেই সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে রূপ দেওয়ার প্রস্তাব আছে ঐকমত্য কমিশনে। The Constitutional Reform Commission actually wanted to use polarization as an instrument to make sure the dominant party state cannot actually take control. প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে? এমন প্রশ্নকে সামনে রেখে রাজধানী একটি হোটেলে জাতীয় সংলাপের আয়োজন করে সিপিডি, যেখানে নিজেদের গবেষণা তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগ। তাদের মতে উচ্চকক্ষ গঠিত হলে নিম্নকক্ষ দুর্বল হতে পারে। প্রশ্ন আছে সংসদ ও সংসদ নেতাকে জবাবদিহি করার ক্ষমতা নিয়েও। আপার হাউস করবার মতো একটি কাঠামো আমাদের সংসদের আছে বলে আমাদের কাছে মনে হয় না। দ্বিকক্ষের তত্ত্বীয়ভাবে জিনিসটি অনেক অ্যাপিলিং, কিন্তু এটির বাস্তবতার বিচারে অথবা বাংলাদেশে যে পলিটিক্যাল কালচার এবং সেখানে যে ধরনের পার্টিজানশিপ কাজ করে, এই সিস্টেমে এটাকে ম্যানিপুলেট হবার আশঙ্কা রয়েছে। আবার লোয়ার হাউস চাইলে আপনার সুপারিশ সবটাই বাতিল করে দিতে পারবে, টোটালি বাতিল করে দিতে পারবে। তো আপনি যদি তাকে এই যে ওভাররাইডিং পাওয়ারটা দিয়ে দেন, তাহলে আপনি দ্বিতীয় কক্ষ কেন করছেন? তাকে তো আপনি কিছু একটা সুযোগ দিতে হবে যে তার মতামত প্রকাশ করার জন্য। উচ্চকক্ষ আর সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও আছে বিভক্তি। এইটা একটা গরিবের টাকায়, সাধারণ মানুষের টাকায় নতুন করে শ্বেত হস্তি পোষা ছাড়া এবং নতুন ধরনের আরো কিছু জমিদার তৈরি করা ছাড়া অন্য কিছু বাংলাদেশে হবে বলে আমাদের কাছে মনে হয় না। বাংলাদেশে যে সাংবিধানিক সংকটগুলো অতীত তৈরি হয়েছে, সেটা যেন আর ভবিষ্যতে তৈরি না হয়, তার জন্য উচ্চকক্ষ পিআর সিস্টেম একটা রক্ষা কবচ হিসেবে কাজ করবে। দুর্ভাগ্যবশত বাংলাদেশে সিভিল সোসাইটিও বিভিন্ন ভাগে বিভক্ত। সিভিল সোসাইটিকে আপনি পিআর পদ্ধতিতেও যদি আপনি উচ্চ কক্ষে আনেন, তখন কিন্তু সিভিল সোসাইটি তার যে মতাদর্শ, সেই মতাদর্শকে স্ট্যাবলিশ করতে চাইবে। আলোচনায় অংশ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন সদস্য বদিউল আলম মজুমদার বলেন, জবাবদিহিতা ও ভারসাম্য রক্ষার জন্য উচ্চকক্ষের প্রস্তাব করা হয়েছে। নিম্নকক্ষে যে আবেগের বশবর্তী হয়ে প্রতিহিংসাপরণতার কারণে অন্যান্য কারণে আইন প্রণীত হয়, কিন্তু উচ্চকক্ষে গেলে কুল হেড শুড প্রিভেইল অ্যান্ড ওটা মডারেট হতে পারে। তো নিম্নকক্ষেই মূল ক্ষমতা আইন প্রণয়ন, এবং উচ্চকক্ষের কোনো ক্ষমতা নাই। এমপিদের যে ডিউটি ফ্রি গাড়ি, স্পেশাল পার্কস, এগুলা রাখার কোনো দরকার নেই, এবং এইগুলো একটা ব্যাড ইমেজ সৃষ্টি করছে। এমপিরা তা নিজেরা প্রথমে ট্রান্সপারেন্ট হবেন, অ্যাকাউন্টেবল হবেন। অন্য সবকিছু চাইতে গুরুত্বপূর্ণ হলো কার্যকর আইন প্রণয়নে রিসার্চ ইনস্টিটিউশন ও সুশীল সমাজের প্রতিনিধিকে অংশীজন করা। জবাবদিহিতা ও ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে হবে। প্রস্তাবিত উচ্চকক্ষ বাস্তবায়িত হলে তা যেন কোনোভাবে নিম্নকক্ষের সঙ্গে সাংঘর্ষিক না হয়, সেদিকে জোর দিয়েছেন আলোচকরা। সেই সঙ্গে উচ্চকক্ষে সকল পেশাজীবীর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদও তাদের। যে আইনটা তৈরি হলো লোয়ার হাউসে, সেটা যখন আপার হাউসে যাচ্ছে, তখন তারা এটাকে স্ক্রুটিনি করছে, রিভিউ করছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। দেশবাসীর মতো বিদেশিরাও নির্বাচনের অপেক্ষায় আছে। বিনিয়োগের স্বার্থেই তারা বাংলাদেশের স্থিতিশীলতা দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যে সকল বিষয়ে ঐকমত্য হচ্ছে সেগুলো নিয়ে এগিয়ে যেতে হবে উল্লেখ করে তিনি বলেন, অমীমাংসিত সমস্যা সমাধান করবে নির্বাচিত সরকার। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে জার্মান রাষ্ট্রদূতের সাথে বিএনপির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোৎজে। বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ সিনিয়র নেতাদের সাথে। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগের আগ্রহের কথা জানিয়ে বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চায় তারা। বিনিয়োগের কোনো সমস্যা থাকবে না বাংলাদেশে, শুধু জার্মান বিনিয়োগ না, সবাই বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। কিন্তু এই এবং নির্বাচন স্থিতিশীলতা তো মাস্ট, এটা তো সবাই একই কথা। সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। প্রত্যেকটি দেশের সাথে আমাদের সম্পর্ক থাকবে, এবং প্রত্যেকটি দেশের সাথে আমাদের সম্পর্ক থাকবে, এবং সম্পর্কটার মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের সাথে, বাংলাদেশের জনগণের সাথে।
সুতরাং উই আর ওপেন টু অল। এ সময় কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার বিষয়েও। যতটুকু ঐকমত হয়েছে ততটুকুর মধ্যেই থাকতে হবে বলেও মনে করেন তিনি। বলেন, অমীমাংসিত বিষয় সমাধান করবে নির্বাচিত সরকার। আগামী বাংলাদেশ কিরকম হবে সব দায়িত্ব যে রাজনীতিবিদরা বসে সমাধান করে দেবে, এই দায়িত্ব কোনো দলকে বাংলাদেশের মানুষ দেয়নি। যেখানে ঐকমত হবে অতটুকু ঠিক আছে, না হলে আপনি জনগণের কাছে যান না, আগামী নির্বাচনে আপনার ম্যান্ডেট নিয়ে আসেন, আপনি যাই চান তা নিয়ে আসেন, কোনো অসুবিধা তো নেই। নির্বাচনের প্রার্থী নির্ধারণ কিংবা জোটে থাকা না থাকা নিয়ে দলগুলোর নিজস্ব স্বাধীনতা আছে উল্লেখ করে আমির খসরু বলেন, নতুন বাংলাদেশে বাধা বিপত্তির রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। বিএনপি যাকে মনোনয়ন দিবে তাকে মেনে নিয়েই সবাইকে দলের হয়ে কাজ করতে হবে। বিএনপি কখন করবে যে বিএনপি সিদ্ধান্ত নেবে এবং ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে। আমি আপনাদের কথা। এদিকে শহীদ জিহাদ দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে তিনি উল্লেখ করেন, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হলে সুষ্ঠু নির্বাচন করতে হবে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। উপদেষ্টাদের মধ্যে কারা দুর্নীতি করছে, অর্থ পাচার করছে, কাদের সেফ এক্সিট দরকার, তাদের তালিকা দিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর দুরাকুটি পাগলাটারি গ্রামে যান রুহুল কবির রিজভী। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে মোস্তাকিন আলী নামের এক ব্যক্তিকে অটোরিকশা নগদ টাকা বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আরও বলেন, যদি নামের তালিকা না দেওয়া যায় তবে এসব কথা বলে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে কেন ফেলছেন। বলেন, যারা দুর্নীতি করবে, অর্থ পাচার করবে, তাদেরই সেফ এক্সিটের প্রয়োজন হবে। যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে, সে যদি দুর্নীতি নয় মহা দুর্নীতি করে থাকে, টাকা পাচার করে থাকে, অপরাধ করে থাকে, হত্যাকাণ্ডের সাথে যুক্ত থাকে, তার সেফ এক্সিট দরকার। আপনি তো সরকারের উপদেষ্টা ছিলেন, আপনি বলেন কারা কারা এই ধরনের অন্যায় অপরাধ করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 5 আগস্ট চাংখারপুলের 6 জন হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আগামী বৃহস্পতিবার তার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছে আদালত। আসিফ মাহমুদ বলেছেন, গুমের ঘটনায় গ্রেফতারি পরোয়ানা একটি মাইলফলক ঘটনা, তাই এটি সরকারের একটি বিজয়। আর এর আগে আসিফ মাহমুদ এই মামলার তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দেন। সেখানে উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে সমন্বয়কদের থেকে জোরপূর্বক ভিডিও বার্তা নিয়েছিল ডিবি, যা সামাজিক মাধ্যমে ছেড়ে দেয়। জবানবন্দিতে আরও বলেন, 19 জুলাই ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় ফোন ট্র্যাক করে ডিজিএফআই সদস্যরা তাকে তুলে নেয়। 5 দিন গুম থাকলেও জানতেন না কোথায় রাখা হয়েছিল। তবে 5 আগস্টের পরে প্রধান উপদেষ্টার সাথে আয়নাঘর পরিদর্শনের সময় সেখানেই গুম থাকা ঘরে শনাক্ত করতে পারেন তিনি। এদিকে আসলে লাশ পোড়ানোর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য হয়েছে 15 অক্টোবর। আপনারা সবাই দেখেছেন কিভাবে ডিবিতে আমাদের 6 সমন্বয়ককে তুলে নিয়ে যাওয়া হলো এবং 6 দিন আটক করে রাখা হলো। জোরপূর্বক আমাদের থেকে যেই তাদের লিখিত বক্তব্যে স্বাক্ষর এবং সেটা পাঠ করিয়ে গণমাধ্যমের মাধ্যমে সারা দেশে প্রচার করা হলো আন্দোলন প্রত্যাহার করার কথা বলে। আন্দোলনরত অবস্থায় উনি কিভাবে গ্রেফতার হয়েছিলেন, গ্রেফতার থাকা অবস্থায় ওনার উপরে নির্যাতন করা হয়েছে, ওনাদেরকে আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে, ওনার ফ্যামিলির উপরে নির্যাতন হয়েছে। এদিকে গুমের 2 মামলায় শেখ হাসিনা এবং ডিজিএফআই এর সাবেক 5 প্রধান সহ 30 জনের গ্রেফতারি পরোয়ানা আইজিপি ও সংশ্লিষ্ট 12 দপ্তরে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তর এই তথ্য নিশ্চিত করেছেন। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, বুধবারই এই পরোয়ানা পাঠানো হয় সংশ্লিষ্ট দপ্তরগুলোতে। এর আগে বুধবার টিএফআই সেল এবং জিআইসি সেলের 2 গুমের মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ডিজিএফআই এর সাবেক 5 প্রধান সহ 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল 1। গুমের 2 মামলায় তাদের বিরুদ্ধে 5টি করে অভিযোগ আনা হয়। এর মধ্যে টিএফআই সেলের গুম মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ 17 জন ও জিআইসি সেলের গুমের মামলায় আসামি করা হয় 13 জনকে। আসামিদের মধ্যে অনেকেই বিভিন্ন বাহিনীতে কর্মরত রয়েছেন। যদিও চিফ প্রসিকিউটর বলেছেন, আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর আইন অনুযায়ী তারা এখন আর কর্মরত বলে গণ্য হবেন না। চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার জিতলেন হাঙ্গেরির সাহিত্যিক লাজলো ক্রাসনাহরকাই। বৃহস্পতিবার তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করে সুইডিশ একাডেমি। নোবেল কমিটি জানিয়েছে, অন্তিম সময়ের বিভীষিকার মাঝেও শিল্পের শক্তিকে
পুনঃপ্রতিষ্ঠায় অনবদ্য ও দূরদর্শী সৃষ্টিকর্মের জন্যই তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। 1954 সালে হাঙ্গেরির জিওলা শহরে জন্মগ্রহণ করেন লাজলো। মধ্য ইউরোপীয় ঐতিহ্যের একজন মহাকাব্যিক লেখক হিসেবেই পরিচিত তিনি। আর 1901 থেকে এ পর্যন্ত 122 জন লেখককে 118 বার সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে। গেল বছর পুরস্কারটি পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান লেখক হান ক্যাং। আজ বাংলাদেশ হংকং ম্যাচ এবং এই ম্যাচের ভেন্যু জাতীয় স্টেডিয়ামে এই মুহূর্তে সহকর্মী নাসিফ শুভ রয়েছেন। সেখানে ভক্তদের উপচে পড়া ভিড় আমরা একটু দেখে আসতে চাই। শুভ, কি অবস্থা দেখছেন? দর্শকদের উপচে পড়া ভিড়ের কথা আমরা জানাচ্ছিলাম, এখনো কি স্টেডিয়ামে ঢোকার সুযোগ পাচ্ছেন দর্শকরা? কোনো বিশৃঙ্খলা চোখে পড়ছে কিনা? নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। বৃষ্টি জায়গাটা বলতে চাইছি ঠিক এই মুহূর্তে যে বাংলাদেশ এবং হংকং চায়নার মধ্যকার যে কোয়ালিফায়ার্স ম্যাচটি রয়েছে সেটা কিন্তু আর কিছুক্ষণ পর অর্থাৎ রাত 8টায় কিন্তু মাঠে গড়াবে। তো তার আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দর্শকদের ঢল আপনি যদি আমি দেখাতে চাই যে এখনও পর্যন্ত কিন্তু দীর্ঘ লাইন দর্শকদের, অর্থাৎ যে দুপুর 3টার দিকে গেট খোলা হয়েছে তারও আগে থেকে তারা লাইন ধরেছেন এবং এখনও পর্যন্ত কিন্তু তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। এবং যে বিশৃঙ্খলার কথা বলেছেন যে এখনও পর্যন্ত কিন্তু কোনো বিশৃঙ্খলার খবর এই পাওয়া যায়নি। কেননা আমরা যদি সিঙ্গাপুর ম্যাচের কথা যদি বলি তখন কিন্তু ভয়াবহ একটা পরিস্থিতির মুখে কিন্তু পড়তে হয়েছিল, অর্থাৎ টিকিটিং সহ প্রবেশের মুখে দর্শকদের যে বাধার সম্মুখীন এবং সেই সাথে কিন্তু আমরা দেখেছি যে দরজা ভেঙে গেট ভেঙে কিন্তু দর্শকরা স্টেডিয়ামে প্রবেশ করেছেন। তো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কোনো কিছুর বিশৃঙ্খলা ঘটেনি এবং নিরাপত্তা কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু নিরলসভাবে কিন্তু পরিশ্রম করছেন। এবং যে কথাটি বলতে চাই যে এখানে ঠিক কয়েক স্তরের কিন্তু নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, অর্থাৎ প্রথমত এলিট ফোর্সের সদস্যরা তারা কিন্তু এখান থেকে চেকিংয়ের মাধ্যমে ভিতরে প্রবেশ করাচ্ছেন দর্শকদের। ভিতরে স্টেডিয়ামে ঢোকার আগেও কিন্তু সেখানেও কিন্তু তাদের প্রতিনিধিরা রয়েছেন এবং সেই সাথে কিন্তু পুলিশ সহ আরও স্ট্রাইকিং ফোর্স রয়েছে, তারাও কিন্তু সকলেই সম্মিলিতভাবে কিন্তু এই ম্যাচটি ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু এর বিষয়ে কিন্তু তারা বদ্ধপরিকর। এবং বাংলাদেশ দলের জন্য গুরুত্বপূর্ণ, কেননা যদি এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে টিকে থাকতে হয় তাহলে কিন্তু এই ম্যাচের ফলাফলটা পক্ষে আসতে হবে অবশ্যই বাংলাদেশের। কেননা যদি বাংলাদেশ এই ম্যাচ থেকে হটকে যায় কোনোভাবে তো সেই জায়গাতে কিন্তু কোনোভাবেই কিন্তু বাংলাদেশ দলের কিন্তু কামব্যাক করাটা হয়ে উঠবে না। কেননা বাংলাদেশ দল কিন্তু প্রথম ম্যাচে ভারতের সাথে ড্র করেছিল এবং পরের ম্যাচ কিন্তু ঘরের মাঠে ঠিক এই মাঠেই কিন্তু জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের সাথে হেরে বসেছিল তারা। তো পয়েন্টের দিক থেকে বাংলাদেশ কিন্তু কিছুটা নড়বড় অবস্থানে রয়েছে এবং বাংলাদেশে যে ম্যাচগুলো রয়েছে হংকংয়ের সাথে হোম ম্যাচ এবং এই হংকংয়ের বিপক্ষেই কিন্তু আবার 14 তারিখে তারা অ্যাওয়ে ম্যাচ খেলবে। তো সেই জায়গার পরে কিন্তু ভারতের সাথে শেষ ম্যাচেও কিন্তু তারা যদি জয়লাভ করতে পারে তাহলে কিন্তু নতুন একটি সম্ভাবনা দ্বার কিন্তু বাংলাদেশের জন্য অপেক্ষা করছে। বৃষ্টি শুনছিলাম আমরা, অনেক ধন্যবাদ শুভ। যেমনটি দেখছিলেন কড়া নিরাপত্তার চাদরে ঢাকা জাতীয় স্টেডিয়াম। হংকং চায়নার বিপক্ষের ম্যাচের আগে স্টেডিয়ামের প্রতিটি গেটে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী আর সেই সাথে বন্ধ দোকানপাট। স্টেডিয়াম এলাকার বিশৃঙ্খলা এড়ানোর পাশাপাশি ফুটবলারদের জন্য একটি সুন্দর পরিবেশ উপহার দিতে বাফে ও এনএসসির এই উদ্যোগ। প্রস্তুত জাতীয় স্টেডিয়াম, সেই সাথে প্রস্তুত মাঠের সবুজ গালিচা। দীর্ঘদিন পর আবারও উৎসবের আমেজে মেতে ওঠার অপেক্ষায় কোটি ফুটবল ভক্তরা। হংকং চায়না ম্যাচ নিয়ে ভক্তদের উত্তেজনা যেন আকাশচুম্বী। তাই তো স্টেডিয়াম এলাকায় এসেছে বিশাল পরিবর্তন। দর্শকরা যেন কোনো বাধা বিপত্তি ছাড়াই খেলা উপভোগ করতে পারে সেজন্য নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে সবশেষ ম্যাচে মাঠে ঢোকার সময় ঘটে বিপত্তি। লম্বা লাইনে আটকে থাকা দর্শকরা হতাশ হয়ে গেট ভেঙে ঢুকে পড়ে মাঠে। সেই সমস্যা সমাধানে নেওয়া হয়েছে উদ্যোগ। সারিবদ্ধভাবে এবং কোনো বিশৃঙ্খলা ছাড়াই যেন দর্শকরা মাঠে প্রবেশ করতে পারে সেজন্য বানিয়ে দেওয়া হয়েছে অস্থায়ী রাস্তা। সেই সাথে বসানো হয়েছে হেল্প ডেস্ক। এছাড়াও হংকং চায়না ম্যাচকে ঘিরে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা জাতীয় স্টেডিয়াম। প্রতিটি গেইটে রাখা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, যারা প্রতিনিয়ত সজাগ দৃষ্টি রাখছে স্টেডিয়াম এলাকায়। এই ম্যাচের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনার অংশ হিসেবে স্টেডিয়াম সংলগ্ন দোকানপাট বন্ধ রাখার কড়া নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। মূলত দোকানপাট বন্ধ রাখার মূল উদ্দেশ্য দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করা, স্টেডিয়ামের আশেপাশে ভিড় ও বিশৃঙ্খলা এড়ানো এবং খেলোয়াড়দের জন্য একটি নির্বিঘ্ন পরিবেশ তৈরি করা। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস, ঢাকা। সব খবর দেখছেন, একটা বিরতিতে যাচ্ছে, একটু পরে ফিরছি।
দুর্ধর্ষ চাঞ্চল্যকর সব চুরি হচ্ছে রাজধানীর স্বর্ণের দোকানগুলোয়। যাত্রাবাড়ির পর মৌচাকের ফরচুন শপিং মলে বুধবার গভীর রাতে হলো স্বর্ণলুট। মালিকের দাবি শম্পা জুয়েলার্সে ছিল 500 ভরি স্বর্ণ আর 40,000 নগদ টাকা, যা খোয়া গেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে বোরকা পরিহিত দুই ব্যক্তি তালা ভেঙে দোকানে প্রবেশ করে সর্বস্ব লুট করে সটকে পড়ে তারা। রাত 3:07 শম্পা জুয়েলার্সের সামনে যায় বোরকা পরিহিত দুজন। বিপরীত দিকে থাকা সিসিটিভি নষ্টের চেষ্টা চালায়। আধা ঘন্টার কসরতের পর তালা ভেঙে তারা ভেতরে ঢোকে। দোকানের সব স্বর্ণ আর নগদ অর্থ লুটে 1 মিনিটে তারা সটকে পড়ে। ফরচুন শপিং মলের 3য় তলার টয়লেটের জানালার গ্রিল কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে। ক্ষতিগ্রস্ত মালিকের দাবি, দোকানে সাজানো ছিল 400 ভরির গহনা, আরও ছিল 100 ভরি বন্ধকি স্বর্ণ। ভোরের দিকে মার্কেটের সিকিউরিটি গার্ড কল দিয়ে জানায় চুরির কথা। তার অভিযোগ, অপকর্মের পেছনে রয়েছে মার্কেটের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের সংশ্লিষ্টতা। আমার মনে হয় নিরাপত্তা প্রহরীরা এটা করছে এবং তারাই জড়িত। তাছাড়া এই মার্কেটে ডাকাতি হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ, কারণ প্রত্যেকটা গেট থাকে বন্ধ গেটের মধ্যে লোক এসে ডাকাতি করবে, এটা দারোয়ানরা জড়িত না থাকলে সম্ভব না। ভাঙা টের পাইছেন কখন? ভাঙা যখন আমি নামাজ পড়ে আবার আইসি চেক দিতে, তখন আপনারা কি বুঝতে পেরেছিলেন কিনা? মানে না কিছু হয়েছে বুঝতে পারিনি। এ ঘটনায় ফরচুন শপিং মলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। দোকান মালিক সমিতির দাবি, এমন চুরির ঘটনা এবারই প্রথম। মার্কেটের কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত দৃষ্টিতে বাইরে থেকে লোক আসছে, আমাদের ভিতরে কেউ না। মার্কেটের প্রকৃতি আমাদের অ্যাভেলেবেল, মার্কেটিংয়ের প্রকৃতি অ্যাভেলেবেল। যদি আগে কখনো এরকম ঘটনা ঘটতো তারপর হয়তো আমি আরও অ্যালার্ট থাকি, আমাদের এরকম কোনো কিছু হয়নি। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে আসে পুলিশের বিভিন্ন ইউনিট। সংগ্রহ করা হয় বিভিন্ন আলামত। পরে রমনার ডিসি সাংবাদিকদের জানান, সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। মার্কেটের দোকান মালিক সমিতি ও নিরাপত্তা প্রহরীরাও রয়েছেন নজরদারিতে। যে বা যারাই করুক তাদেরকে আমাদের আগে শনাক্ত করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এরপরে আমরা পরের ইয়েটা তো যখন আমরা ধরতে পারবো তখন আসলে পরের বিষয়টা তাদের মোটিভটা কী ছিল এইটা আমরা বুঝতে পারবো। তো তার আগ পর্যন্ত আমাদের একটু ইনভেস্টিগেশনটা চলবে, ইনভেস্টিগেশন চলার সময়টা দেন আমরা। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর যাত্রাবাড়ি রায়হান সুপার মার্কেটে 125 ভরি স্বর্ণ চুরি হয়। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আলোচিত সাবেক সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান HBM ইকবাল ও তার ছেলের বিরুদ্ধে 67 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও সন্দেহজনক লেনদেনের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলার পর এনবিআর সদস্য বেলাল হোসেনকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ রূপালী ব্যাংকের এমডির দায়িত্ব পালন করেছেন 3 বছর। সেই দায়িত্ব পালনকালে একাধিক অনিয়ম ও আর্থিক অসঙ্গতির সাথে জড়িত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের তদন্তে যখন তার দুর্নীতি ধরা পড়ে, তখন তিনি অবসর থেকে ফিরে দায়িত্ব পালন করছিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের। তবে অন্তর্বর্তী সরকার আমলেই এই দায়িত্ব পেলেও ছাড় পাননি তিনি। ইসলামী ব্যাংক থেকে পদত্যাগে বাধ্য হওয়ার পর তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এদিকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান HBM ইকবাল ও তার ছেলে ইমরান ইকবালের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে প্রায় 68 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে। 62,24,94,000 টাকার সম্পদ অর্জন এবং বুক দখলের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব রবীন্দ্রনাথ দত্ত ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। তাদের বিরুদ্ধে জারি করা হয়েছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ। জালিয়াতির মাধ্যমে ভিন্ন ভিন্ন নামে একাধিক পাসপোর্ট গ্রহণ সহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ সহ অবৈধ সম্পদ অর্জনের তথ্যাদি পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন দুদকের মামলার পর এনবিআর এর সদস্য
বেলাল হোসেন চৌধুরীকে ওএসডি করা হয়েছে। তবে এর মাঝে একদিনের জন্য তিনি কাস্টমস, এক্সাইজ ও মূল্য সংযোজন ট্রাইব্যুনালে বদলি হয়েছিলেন। তার বিরুদ্ধে প্রায় 5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 4 কোটি 60 লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে সম্মতি দিয়েছে হামাস ও ইসরায়েল। হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে এলো জরুরি খবর। ট্রাম্পকে দেয়া এক চিরকুটে হামাস ইসরায়েল সমঝোতার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্রেসিডেন্টের কানে ফিসফিস করেও কথা বলতে দেখা যায় তাকে। পরে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জানায় গাজা স্থায়ী শান্তির পথে কাজ করবে চুক্তির প্রথম ধাপ। তবে সব পক্ষই পাবে ন্যায্যতা। কাতার, মিশর, তুরস্কের মধ্যস্থতাকারীদের ধন্যবাদ জানান ট্রাম্প। চুক্তি স্বাক্ষর উপলক্ষে শনি কিংবা রোববার মিশর যেতে পারেন বলেও জানান তিনি। হামাস ইসরায়েল চুক্তির শর্ত অনুযায়ী মুক্তি পাবে সব ইসরায়েলি জিম্মি, বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাবে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দী। গাজার নির্দিষ্ট লাইন থেকে সেনা প্রত্যাহার করে নেবে তেল আবিব। ত্রাণ প্রবেশ করবে উপত্যকায়। ইসরায়েল যাতে চুক্তির শর্ত মেনে চলে, ট্রাম্পের কাছে সেই নিশ্চয়তা চায় হামাস। এক্স হ্যান্ডেলে দেয়া বার্তায় ইসরায়েলের জন্য একটি বড়দিন আখ্যা দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গণহত্যা, নিপীড়নের লম্বা পথ পাড়ি দেওয়ার পর বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতির খবর, ফিলিস্তিনিদের স্বস্তির নিঃশ্বাস। দীর্ঘ 2 বছর পর শান্তির ঘুম, উপত্যকা জুড়ে আনন্দের জোয়ার। তবে পূর্ব অভিজ্ঞতা বলছে ইসরায়েলকে বিশ্বাস করা কঠিন। তাই স্বস্তি আর উল্লাসের মধ্যেও উদ্বেগ, উৎকণ্ঠা থেকে পুরোপুরি মুক্ত হতে পারছেন না অনেকেই। গাজার পথে পথে ছুটে যুদ্ধবিরতির খবর জানাচ্ছেন সাংবাদিক সালে আল জাফরাই। উত্তর গাজার অন্ধকার রাস্তায় ছড়াচ্ছেন আশার আলো। যাদের দুঃসাহসী কণ্ঠ যুদ্ধ কবলিত উপত্যকার খবর পৌঁছে দিয়েছে বিশ্বের কাছে, তাদের মুখেই আজ স্বস্তির বার্তা। আনন্দে উদ্বেলিত, প্রেসের ভেস্ট পরিহিত এই মানুষগুলো। যুদ্ধবিরতির খবরে ভোরের আলো না ফুটতেই আশ্রয় শিবির থেকে পথে নেমে আসে গাজাবাসী। 2 বছরের দমবন্ধ এক দশার পর আজ সব আবেগ মিলেমিশে একাকার। উচ্ছ্বাস যেন বাঁধ ভাঙা। অভুক্ত, জীর্ণ শীর্ণ মানুষগুলো নেচে গেয়ে করছেন উল্লাস। ঐতিহাসিক মুহূর্ত বোধহয় একেই বলে। 2 বছরের গণহত্যা, বর্বরতা আর ফিলিস্তিনিদের দীর্ঘ প্রতীক্ষার পর যে আনন্দের বহিঃপ্রকাশ দেখলাম, তা বিশাল চাপ থেকে মুক্তির ফল। সারা বিশ্ব থেকে যারা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, গাজার প্রতি সমর্থন জানিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভোলেনি উপত্যকার মানুষ। আলহামদুলিল্লাহ, প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েছেন। অনেক আনন্দিত আমরা। যারা এই যুদ্ধ রক্তপাত বন্ধে ভূমিকা রেখেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। পুরো গাজা উপত্যকা, আরবরা, পুরো বিশ্ব আজ আনন্দিত যে যুদ্ধবিরতির মধ্য দিয়ে রক্তপাত বন্ধ হয়েছে। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, ধন্যবাদ। প্রতিদিনের মতো বোমার আওয়াজ নেই। 2 বছর পর শান্তির এক ঘুমে আচ্ছন্ন উপত্যকার মানুষ। উৎফুল্ল বিদেশি স্বেচ্ছাসেবীরাও। এটা কি সেই মুহূর্ত? বাইরে বিস্ময়কর নিস্তব্ধতা আজ। এটা মধ্যরাত, মানুষ এখনো জানতে পারেনি, তবে বিমান হামলার আওয়াজ নেই। আগের অভিজ্ঞতা থেকে অবশ্য শঙ্কা রয়েই যায়। ইসরায়েলকে পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না উপত্যকার অনেক বাসিন্দাই। স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান গাজাবাসীর। ডরথি তাসরিন, যমুনা নিউজ। গাজায় যুদ্ধবিরতির খবরের পরও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। ফাইটার জেট নিয়ে বোমা বর্ষণ করেছে গাজা সিটির কয়েকটি এলাকায়। পশ্চিমে টার্গেট করা হয়েছে আল শাতি শরণার্থী শিবিরের একটি বাড়িকে। দক্ষিণের সাবরা শরণার্থী শিবিরেও হামলা হয়েছে। একাধিক বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে সেখানে, তবে হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার রাতে উপত্যকার অন্যান্য এলাকা মোটামুটি শান্তই ছিল। দীর্ঘদিন পর ড্রোন, বোমার আওয়াজ ছাড়া রাত পার হয়েছে বলে জানিয়েছেন আল জাজিরার স্থানীয় প্রতিনিধি হানি মাহমুদ। বন্ধ ছিল স্থলবাহিনীর তৎপরতাও। প্রতীকের ব্যাপারে ইতিবাচক আলোচনায় শাপলা পাওয়ার প্রত্যাশা এনসিপি। শাপলা দেওয়ার ক্ষেত্রে আইনি প্রতিবন্ধকতা না থাকলেও তাতে অদৃশ্য শক্তির হাত আছে বলে অভিযোগ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি।
বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করে এনসিপির একটি প্রতিনিধি দল। সাক্ষাতে তারা প্রতীক হিসেবে শাপলা পাওয়ার বিষয় নিয়ে আবার আলোচনা করেন। শাপলা প্রতীক পাওয়ার পক্ষে নিজেদের যুক্তি তুলে ধরেন সিএসির কাছে। বৈঠক শেষে এনসিপি যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, প্রবাসী ভোটারদের জন্য অ্যাপ চালু হতে দেরি কেন হচ্ছে এ বিষয়ে তাগিদ দিচ্ছে এনসিপি। এ সময় দলের পক্ষ থেকে প্রবাসীদের একটা বিরাট অংশকে বাদ রাখার চেষ্টা করা হচ্ছে কিনা সে বিষয়ে আশঙ্কাও প্রকাশ করেন তিনি। জানান, অক্টোবরে অ্যাপ চালু করা হবে বলে ইসি জানিয়েছে। আমাদের যারা প্রবাসীরা যারা ভোট দিতে মুখে আছেন এবং আপনারা জানেন যে এনসিপির উপর্যুপুরি নাছরবান্দা হয়ে এনসিপি কমিশনের সাথে লেগে থাকার কারণে তাদের ভোটাধিকারটা নির্বাচন কমিশন শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হয়েছেন। শাপলার ব্যাপারে আজকে ইতিবাচক মিটিং হয়েছে, আশা করি ভালো খবর আমরা পাবো এবং শাপলা ইনশাল্লাহ এনসিপি পাবে, এটা আমরা আশাবাদী আজকের মিটিং থেকে যেটা আমাদের মনে হয়েছে। আগামী 12 অক্টোবর থেকে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। প্রায় 5 কোটি শিশু কিশোর এর আওতায় আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। সচিবালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, অনলাইনের পাশাপাশি জন্মসনদ ছাড়া ম্যানুয়াল পদ্ধতিতেও এই টিকার জন্য রেজিস্ট্রেশন করা যাবে। এখন পর্যন্ত 1,68,00,000 মানুষ টিকার জন্য রেজিস্ট্রেশন করেছে। 12 থেকে 30 অক্টোবরে নিকটস্থ স্কুল এবং 1 থেকে 13 নভেম্বর টিকা দেওয়া যাবে কমিউনিটি ক্লিনিকে। এই টিকা নিরাপদ বলেই দাবি করেছেন বিশেষ সহকারী। এ সময় 5 কোটি শিশু কিশোরের স্বাস্থ্য ঝুঁকি চিন্তা করে স্বাস্থ্য সহকারীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নেবেন বলে আশা করেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। আগামী 12 তারিখ থেকে সারা দেশে প্রায় 5 কোটি শিশু কিশোরের মধ্যে এই টিকাদানের ব্যাপক কর্মসূচি শুরু করতে যাচ্ছি বাংলাদেশ পক্ষ থেকে। প্রায় 1/3 চাইতে বেশি মানুষ অনলাইন রেজিস্ট্রেশন করেছে, ম্যানুয়ালিও প্রায় 15% মানুষ রেজিস্ট্রেশন করেছে। জন্ম নিবন্ধনটা এটা বাধ্যতামূলক নয়, আমরা চাইলেও এইটা এড়িয়ে ম্যানুয়ালি রেজিস্ট্রেশন করা সম্ভব। চিরনিদ্রায় শায়িত হলেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। সকালে নিজ গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে জানাজা শেষে দাফন করা হয় তাকে। দুদিন আগে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। এরপর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয় এই বিশেষজ্ঞের। শারীরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয় লাইফ সাপোর্টে। সেখানেই গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোকবার্তায় তিনি বলেছেন, তার মৃত্যুতে দেশ একজন সৎ, প্রজ্ঞাবান, নিবেদিত প্রাণ গবেষককে হারিয়েছে। চট্টগ্রামের হাটহাজারীর জামতলে এই বাড়ির নাম শিকড় রেখেছিলেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। যে বাড়িতে জন্ম সেই উঠানে কয়েকদিন আগেও মানবাধিকার আদায়ে জনগণকে সচেতন করেছেন। আজ ভোরে সেই প্রাঙ্গণে পৌঁছালো তার মরদেহবাহী ফ্রিজিং গাড়ি। শুধু পরিবার স্বজন তোফায়েল আহমেদকে হারায়নি, দেশ হারিয়েছে একজন বুদ্ধিজীবীকে, যিনি জীবনের শেষ সময় পর্যন্ত মানুষের অধিকার আদায়ে কাজ করে গেছেন। প্রিয়জনরা বলছেন তার এই প্রয়াণ জাতির অপূরণীয় ক্ষতি। রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত অফিস করেছেন। একটা ডিস্ট্রিক্টে ডেটে দেখা গেছে যে 2টা 3টা ডিস্ট্রিক্টে একদিনে ট্রাভেল করেছেন। তো এগুলো নিয়ে ফ্যামিলিতে আমরা আসলে ওনাকে অনেক বলতাম, কিন্তু উনি আসলে এত ডিটারমাইন ছিলেন ওই ব্যাপারটা নিয়ে যে কারো কথা নিজের শরীরকে কখনো তোয়াক্কা করেননি। মরদেহ পৌঁছানোর পর সকাল থেকে শেষবারের মতো দেখতে তার বাড়িতে আসেন পরিবার, পরিজন, পাড়া প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহীরা। করেন স্মৃতিচারণ। খুব স্পষ্টভাষী ছিলেন উনি, সারা জীবন মানুষের ভোটাধিকার নিয়ে কাজ করছেন। আমার ভাইয়ের মতো যদি মানুষ আজকে এই দেশে বেশি না মাথা গোনা যদি 20-30 জন থাকতো, তাহলে এই দেশ আজকে স্বর্ণে পরিণত হইতো। সকাল 11টায় হাটহাজারীর ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে হয় নামাজে জানাজা। এ সময় তার রুহের মাগফিরাত কামনা করেন জানাজায় অংশগ্রহণকারীরা। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ওনার জীবনের সবচেয়ে বড় অর্জন ছিল মানুষের দেওয়া সম্মান এবং মানুষের ভালোবাসা। হঠাৎ এভাবে তার বিদায় আমাদেরকে খুব শোকাহত এবং বেদনাপ্লুত করেছে। আমরা প্রস্তুত ছিলাম না তাকে বিদায় দেব। বুধবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রাজধানীর একটি হাসপাতালে রাত 9টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 71 বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।
তোফায়েল আহমেদ 1976 ও 1977 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে BA ও MA ডিগ্রি অর্জন করেন। পরে তিনি সোয়ানসির ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক ও অর্থনৈতিক অধ্যয়নে MSc ও PhD ডিগ্রি অর্জন করেন। সবশেষ তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। সব খবরের সবশেষ বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরছি। মংলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান 2025 উপলক্ষে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে কোস্টগার্ড। সকাল থেকে দুপুর পর্যন্ত পশু চ্যানেলে টহল জোরদার করা সহ মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা কমান্ডার আবরার হোসেন জানিয়েছেন 25 অক্টোবর পর্যন্ত ইলিশের আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং কেনাবেচা নিষিদ্ধ থাকবে। বিধিনিষেধ কার্যকরে নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, 24 ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌবাহিনী ও পুলিশ মা ইলিশ সংরক্ষণে সমন্বিত অভিযান চালাচ্ছে কোস্টগার্ডও। ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে ফজলুল হক হলের নবনির্বাচিত ভিপি খন্দকার মোহাম্মদ আবু নাঈমকে সংবর্ধনা দিয়েছে ঝিনাইদহ জামায়াতের নেতাকর্মীরা। সকালে শহরের হামদহ এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আলোচনা সভায় আবু নাঈমের সাফল্যের জন্য শুভকামনা, তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন বক্তারা। পরে নাঈমকে ফুলেল শুভেচ্ছা সহ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। ইসরায়েলের উপরে অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকরে আইন পাশ হলো ইউরোপের দেশ স্পেনের পার্লামেন্টে। বুধবার অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে ভোট দেন 178 স্প্যানিশ আইন প্রণেতা, বিপক্ষে ভোট পড়ে 169টি। আর এই পদক্ষেপের মধ্য দিয়ে স্পেনে 2023 সাল থেকে কার্যকর সিদ্ধান্তটি আইনি রূপ দেখল। এর আওতায় তেল আবিবের সাথে অস্ত্র বা কোনো সামরিক সরঞ্জাম আমদানি রফতানি করবে না মাদ্রিদ। স্পেনের বন্দর, আকাশসীমায় ইসরায়েলের অস্ত্রবাহী জাহাজ ও বিমান চলাচলও নিষিদ্ধ করা হয়েছে। আর এই ছিল আজকের সব খবর, সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।